একটি স্বপ্ন যা দেখা হয়েছিল ৬৫ বছর আগে। নানা চড়াই উতরাই পেরিয়ে সেই স্বপ্ন এখন বাস্তবের দিকে। বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসাবে আজ বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বাংলাদেশ। ইতিহাসের এক বিরল মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ। দর্শক, ক্রেডিট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আপনার মধ্যে যদি ন্যূনতম কৃতজ্ঞতাবোধ থাকে, বাংলাদেশের যে বাস্তবতা, আপনি যদি সত্যের পক্ষে হন, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি ধন্যবাদ দিতে বাধ্য। বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দেশ। তো এখন এই হাসি আনন্দ আসার পিছনে যে ব্যক্তিটার সবচেয়ে বেশি ভূমিকা রেখে গেছে, বুঝছেন? ভুলে গেলেন? নামটা ভুলে গেছেন। আরে গাদ্দার, আরে গাদ্দার। মানুষ যদি ভালো কিছু করে প্রশংসা করবে। হ্যালো আপা, আসসালামু আলাইকুম। আপা, ওই যে আপনি টিফিনের টাকা জমাইয়া যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা গড়িয়ে থুই গেলেন না, সেইটা আজকে উদ্বোধন হয়েছে। আপা, এই খবরটা দেওয়ার জন্যই ফোন দিছি। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। আজকে সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে, আনুষ্ঠানিকভাবে চালু করা হলো। কিন্তু বড়ই আফসোস এবং দুঃখের বিষয়, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর দৃশ্য শেখ হাসিনা দেখতে হবে দিল্লিতে বসে। শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে এটি চালু করতে পারল না। অনেকেই এই ক্রেডিট সম্পূর্ণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিচ্ছে। সকলে বলছে যে শেখ হাসিনার সাহসী উদ্যোগের কারণেই এটি বাস্তবায়ন সম্ভব হয়েছে। শেখ হাসিনার জন্যই মেট্রো ফ্লাইওভার, পদ্মা সেতু, টানেল এর যুগে প্রবেশ করেছি আমরা। কেউ স্মরণ করুক না করুক, সাধারণ মানুষ স্মরণ করবে সারা জীবন শেখ হাসিনাকে। অনেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্পূর্ণ ক্রেডিট শেখ হাসিনাকে দিচ্ছে। আবার এই শেখ হাসিনাকে ক্রেডিট দেওয়াকে কেন্দ্র করেও অনেকেই সমালোচনা করছে। মিশ্র প্রতিক্রিয়া জনমনে দেখা গিয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হবার পরে কিভাবে মতবিভেদ তৈরি হয়েছে দুই ভাগে, আমরা সেটাই দেখব আজকের ভিডিওতে। ইতিহাসের এক বিরল মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ। দর্শক, ক্রেডিট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আপনার মধ্যে যদি ন্যূনতম কৃতজ্ঞতাবোধ থাকে, বাংলাদেশের যে বাস্তবতা, আপনি যদি সত্যের পক্ষে হন, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি ধন্যবাদ দিতে বাধ্য। দর্শক, খবর, বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দেশ। ইতিহাসের এই বিরল মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। হ্যাঁ, এটা উদ্বোধন হচ্ছে বা এই মাইলফলক স্পর্শ করেছে বিএনপি সরকারের আমলে, বিএনপি ক্ষমতায় আসার ২ মাস পর। বাট এতে ছিটেফোঁটা কিংবা সামান্য কন্ট্রিবিউশন বিএনপি সরকারের নেই। এক বিন্দু পরিমাণ অবদান বাংলাদেশ যে ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দেশে রূপান্তরিত হয়েছে, এতে বিএনপির কোনো অবদান নেই। দর্শক, বিএনপি জাস্ট উদ্বোধক। এখানে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল শুরু হয়েছে, জাস্ট এই। বিএনপির ভাগ্য এরকম। ইতিহাসে আমরা দেখি যে বিএনপি ইতিহাসের সমস্ত গণঅভ্যুত্থানগুলোর, বাংলাদেশ বা বিএনপি কায়েম হওয়ার পর সবগুলো গণঅভ্যুত্থানের বেনিফিশিয়ারি বিএনপি। শেখ হাসিনার এরকম বড় বড় প্রজেক্টের বেনিফিশিয়ারি বিএনপি। ২০০১ সালেও বিএনপি ক্ষমতা আসার পর আওয়ামী লীগ আমলের প্রায় শেষ হয়ে যাওয়া অনেক কাজ, অনেক বড় বড় ব্রিজ, নানান কিছু কাজগুলো শেষ করেছে বা মূল কাজ করেছে শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার এসে উদ্বোধন করেছে বিএনপি সরকার। এটা বিএনপির একটা ভাগ্য। কিন্তু আমরা সত্যের পক্ষে সত্য বলবো, এবং এই রিয়ালিটি যদি আপনি স্বীকার করতে না পারেন, তাহলে আপনি বিএনপি সরকারকে ডিল করতে পারবেন না। এবং বিএনপি সরকার, গণতন্ত্রে বিরোধী দল থাকতে হয়, বিরোধী দল হিসাবে সরকারের যে সমালোচনা, এটাও আপনি সঠিকভাবে করতে পারবেন না যদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে আপনি শেখ হাসিনাকে ক্রেডিট দিতে না পারেন এবং বিএনপিকে যদি জিরো ক্রেডিট না দেন। জিরো ক্রেডিট, কোনো ক্রেডিট নেই। তো দর্শক, হ্যাঁ, অনেকেই শেখ হাসিনাকে স্মরণ করছে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট। এই আলোচনার মূল উদ্দেশ্যটাকে, এটাকে একটু ক্লারিফাই করি, তারপরে ভিতরে যাচ্ছে এবং পারমাণবিক বিদ্যুৎ কিভাবে উৎপাদন হয় এবং এতে লাভ কি, আমি কিছু ধারণা আপনাদেরকে দিব আমার দর্শকদের। তবে আমার আলোচনার উদ্দেশ্য হচ্ছে, দেখেন, বাংলাদেশের যত কিছু ভালো সবকিছু করেছে শেখ হাসিনা আওয়ামী লীগ, কিন্তু তারপরে শেখ হাসিনাকে আমরা
ফ্যাসিস্ট বলি এবং কোনোদিন শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতি আমরা মেনে নেব না। এর মানে কি? যে ভালো কাজ উন্নয়ন করলেই বাংলাদেশের জনগণ তাকে মেনে নেয় না, ভালো কাজ উন্নয়ন করলেই টিকে থাকা যায় না। শেখ হাসিনা ভিন্নমত দমন করেছে, গণতন্ত্রে বিশ্বাস করতো না, ভোট চুরি করতো, ভোট ডাকাতি করতো, ভিন্ন মতের লোকজনকে হত্যা করত, যার ফলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো সবকিছু করার পরও শেখ হাসিনা আজকে পালাতে হবে। দেশের জনগণ তাকে তাড়িয়ে দিয়েছে। এটা তারেক জিয়ার জন্য শিক্ষা, বিএনপির জন্য শিক্ষা, যে আপনারা ভালো কাজ এমনিতেই কিছু করতে পারেন না, তার মধ্যে আপনারা আবার ফেসিস্ট হয়ে উঠতে চাচ্ছেন। শেখ হাসিনা তো ভারতে আশ্রয় পেয়েছে, আপনারা ভারতে আশ্রয় পাবেন না। দর্শক, শেখ হাসিনা হয়তো বা উন্নয়নমূলক কাজ কিছু ভালো কাজ করেছে, যার ফলে ভারতে আশ্রয় পেয়েছে, একদম জনগণ জয় বাংলা করে দিয়েছে, বিষয়টা এরকম হয়নি। বিএনপি সরকার তো কোনো ভালো কাজই দেখি না, না পারে উন্নয়ন করতে, না পারে গণতন্ত্র দিতে। অতীতের বিএনপি সরকার অ্যাটলিস্ট ইসলামপন্থীদের সাথে একটা ভালো সম্পর্ক হাসিনার চাইতে অনেক বেশি গণতান্ত্রিক ছিল, যদি ভোট চুরি করতো তারপরও নানান বিষয়ে ওরকম ফেসিবাদী উপাদান অতীতের বিএনপি সরকারের মধ্যে ছিল না। কিন্তু এবারকার বিএনপি সরকার ক্ষমতা আসে শুরুতেই ফেসিস্ট হয়ে উঠছে, ভিন্ন মত দমন করার কথা বলছে এবং জঙ্গি নাটক সাজানোর সব বন্দোবস্ত করেছে। এবং এক এক মন্ত্রী এক এক কথা বলছে, একজনে বলছে যে বাংলাদেশে জঙ্গি নাই, আর একজনে বলছে জঙ্গি আছে, আমরা দমন করবো। একজনে বলছে যে ইউনূস সরকার বলেছিল যে জঙ্গি নেই, আসলে জঙ্গি আছে। এখন আমরা দেখি যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে জঙ্গি নেই। এগুলো সব বৃহৎ নাটকের অংশ। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে এই বিএনপি সরকার। মার্কিন ডিপ স্টেট, ভারত, এদের সাথে সমঝোতা করে ক্ষমতা এসেছে। এরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এনে দিয়েছে। দর্শক, বাংলাদেশ এখন বিশ্বের 33তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দেশ। হ্যাঁ, এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে 2013 সালে। 2013 সালে কে উদ্বোধন করেছেন? শেখ হাসিনা। 2 অক্টোবর 2013 সালে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সমস্ত কার্যক্রম শেষ হয়েছে শেখ হাসিনার আমলে। জাস্ট জ্বালানি লোডিংটা এখন, এবং আরো কিছু কাজ বাকি ছিল ওটা ইউনূসের আমলে। এখন জাস্ট জ্বালানি লোডিং, এটা কোনো কাজ না, এটা জাস্ট কাজ শুরু। তো জ্বালানি লোডিং হতে প্রায় 45 দিন সময় লাগবে, যাতে আমরা জুলাইয়ের শেষ বা অগাস্টের মাঝামাঝি সময়ে আমাদের জাতীয় গ্রিডে প্রায় 300 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে এবং পূর্ণ উৎপাদনে গেলে প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। তাতে আমাদের চাহিদার সিংহভাগ পূরণ হয়ে যাবে। হ্যাঁ, ইটস টোটালি পজিটিভ। এবং এতেও কিন্তু তেল লাগে, কয়লা লাগে, অনেক কিছুই লাগে, তারপরও মূল শক্তি হচ্ছে পারমাণবিক শক্তি। এখানে দেখেন, এখানে তেল গ্যাস কেন লাগে? এটা এই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হয় মূলত পারমাণবিক ফিউশন পদ্ধতিতে, আবার পরমাণু ফিশন পদ্ধতিতে হয়, কিন্তু বাংলাদেশেরটা পারমাণবিক ফিউশন, নিউক্লিয়ার ফিউশন পদ্ধতিতে। এবং নিউক্লিয়ার 238ও আছে, 235টা বেশি কাজ করে। তো এটার মাধ্যমে হয়। তো এটার মাধ্যমে মূলত এই ছিন্ন বিচ্ছিন্ন পরমাণু শক্তিগুলো বা রিয়েক্টরের মাধ্যমে এগুলো ভেঙে প্রচন্ড শক্তি উৎপাদন হয়। এর মাধ্যমে তাপ উৎপাদন হয়, তাপের মাধ্যমে পানি বাষ্প হয় এবং সেগুলো টারবাইনের মাধ্যমে ঘুরিয়ে তারপরে এটা বিদ্যুৎ নেওয়া হয়। এই কাজগুলো করতে কয়লা লাগে এবং তেল লাগে। জেনারেটরের মাধ্যমে টারবাইন ঘোরানো হয়, তো জেনারেটর চালাতেই তো তেল লাগে। তবে এগুলো মূল কাঁচামাল না। যেমন তেল ভিত্তিক কয়লা ভিত্তিক বিদ্যুৎ মানে মূল কাঁচামালই হচ্ছে কয়লা বা তেল, কিন্তু জ্বালানি। কিন্তু এখানে হচ্ছে মূল কাঁচামাল হচ্ছে এখানে পরমাণু, নিউক্লিয়ার 235। তো এখানে এর মাধ্যমে এটা রিনিউয়েবল এনার্জি। তো রিনিউয়েবল এনার্জিরও একটা লিমিট আছে। এখানে যে বর্জ্যগুলো আছে এটা ওরকম শোধনের মতো উন্নত প্রযুক্তি নাই। প্রচুর বর্জ্য উৎপাদন হবে, এটা ব্যবস্থাপনা হিউজ কস্ট, এবং টোটাল উৎপাদন যে খরচ, এই খরচে যে জনগণ আহামরি তেমন লাভবান হবে তা না। বিদ্যুতের দাম বেড়ে যেতে পারে, তবে বিদ্যুতের চাহিদা পূরণটা সহজ হবে, জাস্ট এটা। তবে এটা অনেক কিছু। এবং এই জ্বালানি সংকট বা এগুলো এই পরিস্থিতিতে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা বিকল্প। সারা পৃথিবীর উন্নত দেশগুলোতে অলরেডি আছে, বাংলাদেশ 33তম। তো এটা বাংলাদেশ 33তম, এর মানে কি পৃথিবীর 195টা দেশ যদি আমরা ধরি, বেশিরভাগ দেশেরই নাই, মাত্র 33টা দেশের আছে। এই 33টা দেশের মধ্যে বাংলাদেশকে এই পরিস্থিতি এনেছে বা যিনি সাহস করে উদ্যোগ নিয়েছে শেখ হাসিনা। এখানে বালিশকাণ্ড হয়েছে, অনেক মহা দুর্নীতি হয়েছে। এমনকি শেখ হাসিনা নিজে নাকি 500 কোটি টাকা মেরে দিয়েছে, শেখ পরিবার, ববি, রেহানা এরা মিলে মেরে দিয়েছে। হ্যাঁ, মেনে নিলাম, হয়েছে। তা 500 কোটি টাকা, এটা এত বড় প্রজেক্টে তেমন কিছু না। আপনি অবাক হবেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কস্ট কত ছিল। প্রায় $13 বিলিয়ন, 12.67 বিলিয়ন মার্কিন ডলার। বিলিয়ন, আপনি চিন্তা করেছেন বাংলাদেশ কেনা যায় এত টাকা দিয়ে? তো এই প্রায় 13 বিলিয়ন মার্কিন ডলার থেকে আপনি যদি 10% দুর্নীতি ধরেন, এই 500 কোটি টাকা, এটা 10%-এর চাইতে অনেক কম। এর মানে বিএনপি ক্ষমতায় থাকলে কমপক্ষে 10% যদি আমরা দুর্নীতি ধরতাম, তাদের চিরচরিত চরিত্র, তাতে হাসিনা যে দুর্নীতি করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, আরো 42-43 কাণ্ড থেকে, তার চাইতে বিএনপি দুর্নীতি করতো কয়েকশো গুণ বেশি। অতএব
দুর্নীতি বাংলাদেশে হয়, আওয়ামী লীগ বিএনপি এরাই তো আমাদের অতীতে এসেছে। সেই হিসাবে দুর্নীতি স্বীকার করলেও শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে বাধ্য, কারণ বিএনপি ক্ষমতায় থাকলে নর্মালি 10% দুর্নীতি করলে 500 কোটি টাকা না, এখানে তার চাইতে অনেক বেশি দুর্নীতি হতো। অতএব দর্শক, এই বিরল মাইলফলক স্পর্শ করার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ, এবং এখান থেকে আমাদের শিক্ষা যে আপনি যতই মহামূল্যবান কাজ করেন, আপনি ফ্যাসিস্ট হলে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবেন। বাংলাদেশের জন্য নিঃসন্দেহে আজকে একটা খুব আনন্দের দিন, বুঝছেন। ওই যে গত 5-7 বছর ধরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানালো না বাংলাদেশ, রাশিয়ার কোঅপারেশনে তো সেই রূপপুর পারমাণবিক কেন্দ্র বানালো। তো সেই রূপপুর পারমাণবিক কেন্দ্রে আজকে কি হয়েছে, উচ্চুল্লির মধ্যে ইউরেনিয়াম দেওয়া হয়েছে। আর চুল্লির ভিতরে ইউরেনিয়াম দিলে কি হইব, ওইখান থেকে ইলেকট্রিসিটি তৈরি হইব, এবং বাংলাদেশে ইলেকট্রিসিটির যে প্রবলেম রয়েছে তার বিরাট একটা সমাধান হবে। আপনারা তো কম বেশি সবাই ইলেকট্রিসিটির অভাবে কষ্ট করেন, বুঝছেন, ইলেকট্রিসিটির অভাবে কষ্ট করেন। তো এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আজকে যখন এটা উদ্বোধন হইতেছে বা এই পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম দেওয়া হইতেছে, সারা বাংলাদেশের মানুষ মানে অবাক হয়ে তাকে রয়েছে কখন সেই চুল্লিতে রিয়াকশন হবে, কখন সেই দাপ 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 করে ইলেকট্রিসিটি আসবে, বুঝছেন। মানে চোখে মুখে একটা আনন্দ, এত কষ্টের ভিতরে থাকার পরও আজকে বাংলাদেশে যখন এই আনন্দের একটা প্রতিচ্ছবি আপনাদের চোখে মুখে দেখি, বুঝছেন, আনন্দে গর্বে বুকটা ভরে উঠেছেন। এত কষ্টের মধ্যেও আপনাদের মুখে কিছুটা হাসি এবং কিছুটা আনন্দ, কিছুটা আশা দেখতে পাচ্ছি। তো এখন এই হাসি আনন্দ আশার পিছনে যে ব্যক্তিটা সবচেয়ে বেশি ভূমিকা রেখে গেছে, বুঝছেন, ভুলে গেলেন, নামটা ভুলে গেছেন, আরে গাদ্দার, আরে গাদ্দার। মানুষ যদি ভালো কিছু করে প্রশংসা করবে, আর মন্দ কিছু যদি করে সমালোচনা করেন, খারাপ বলবেন, যা কিছু করবেন মন্দ কিছু করলে, কিন্তু তার ভিতরে যদি ভালো কিছু করে থাকে প্রশংসা করার মতো ইটা রাখবেন, স্বভাবটা রাখবেন, এতে আল্লাহ তাআলা খুশি হয়, মহান আল্লাহ তাআলা এতে খুশি হয় যে আপনার ভিতর প্রশংসা করার গুণ আছে, মানুষের প্রতি কৃতজ্ঞতা বোধ আছে। এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উপর কে করে দিয়ে গেছে, এটা এই শেখ হাসিনার 17 বছরের শাসনামলেরই ফল। কিন্তু এটা আমি আওয়ামী লীগের ভক্ত না, ছাত্র জীবনও করিনি, বুঝছেন, কিন্তু আল্লাহ তাআলা একটা জিনিস আমাকে শিখাইছে, পবিত্র কোরআন শরীফ পড়ার পর একটা জিনিস আমি শিখছি অন্তত, সেটা হলো মানুষ যদি কেউ যেই হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আর যাই হোক না কেন, জঙ্গলি হোক, যাই হোক না কেন, ভালো কেউ যদি কোনো কাজ করে থাকে তার প্রশংসা করো। তো আজকে এই ভিডিওটা শুরু করার আগে সালাম আমাদের সেই দেশ নেত্রী শেখ হাসিনাকে, সালাম আবারও আমার পক্ষ থেকে সালাম, যে একটা কাজই করে দিয়ে গেছে। তো এখন খেয়াল করেন, শেখ হাসিনা চলে গেছে 3টা বছর হয়ে গেল। এই যে অগস্ট মাস আসছে, আজকে কি মাস, মে মাস না, এপ্রিল মাস, এই তো মে, জুন, জুলাই, অগস্ট, আর 4 মাস পরে কি অগস্ট মাস। 4টা বছর প্রায় হয়ে গেল শেখ হাসিনা চলে গেছে। এই 4 বছরে বাংলাদেশের ওই এনসাইক্লোপিডিয়া খুঁজলেন, বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স খুলেন, সব খুলেন, কাগজপত্র খুলে টুলা চেক করে দেখেন তো বাংলাদেশের 3 বছরে এমন কোনো একটা উন্নয়নমূলক কোনো কাজ চালু হয়েছে কিনা, শুরু হয়েছে কিনা, বা আলোচনা হয়েছে কিনা, বা প্ল্যান চলছে কিনা, এমন কোন উন্নয়ন কাজ একটা উদাহরণ দিয়ে যাবেন আপনারা যারা ভিডিও দেখছেন। উত্তর হইল না। এই 3টা বছর ধরে ওই আমাদের ইউনূস স্যার ওই তার দলবল নিয়ে খালি টাকা ছাপাইছে, নিজেদের মধ্যে বিলি বন্টন করছে আর আনন্দ ফুর্তি করছে। আর এই যে এখন 2 মাস হয়ে গেল আমাদের রাজপুত্র তারেক রহমান ভাইয়া, তো সেও দেখতেছে এই টাকা ছাপাইতেছে আর খালি ফ্যামিলি কার্ড, জান্নাতি কার্ড, হুরি কার্ড, তো এইসব কার্ড দিয়ে বেড়াইতেছে। গতকাল খুব কষ্ট নিয়ে একটা ভিডিও করেছিলাম তার উপরে। তো যাই হোক, আজকে নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা আনন্দের দিন। এই রূপপুর পারমাণবিক কেন্দ্রে এই চুল্লির ভিতরে ইউরেনিয়াম দেওয়া হচ্ছে, এবং এই চুল্লির ভিতরে ইউরেনিয়াম দিলে ওইখান থেকে ইলেকট্রিসিটি তৈরি হবে। এবং বাংলাদেশ পৃথিবীর 33rd কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হু ইজ প্রডিউসিং ইলেকট্রিসিটি থ্রু দ্য এই ইউরেনিয়াম প্ল্যান্ট, অর্থাৎ এই নিউক্লিয়ার প্ল্যান্টের মাধ্যমে পৃথিবীর 33তম দেশ হলো বাংলাদেশ, মানে আন্তর্জাতিক হিসাবে আর কি। এর আগে যে 32টা দেশ আছে তার ভিতরে আমেরিকা আছে, ব্রিটেন আছে, ইউরোপের বহু দেশ আছে। তো সেই কাতারে আজকে বাংলাদেশ গেল। বাংলাদেশও এখন থেকে কি করবে, এই নিউক্লিয়ার প্ল্যান্টের মাধ্যমে ইলেকট্রিসিটি উৎপন্ন করবে। আর ইলেকট্রিসিটি প্ল্যান্ট যদি পুরোপুরি চালু হয় তাহলে ভারতের উপর বাংলাদেশের যে ইলেকট্রিসিটি ডিপেন্ডেন্সি রয়েছে এটাও রিডিউস হয়ে যাবে অনেকাংশে। তো আমি প্রথম নিউজটা আমি আপনাদেরকে পড়ে শোনাই, তারপরে বলছি। এই যে দেখেন, রূপপুর চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ। এই যে এগুলো বলুন না, ওই যে বড় বড় খাম্বা দেখতেছেন 4টা, এগুলো এক একটা চুল্লি। ওই যে এখানে আমি নিউজটা করে আমি আপনাদেরকে শোনাই। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম ব্যবহার শুরু হয়েছে। তো এই হইলো ভাই অবস্থা। তো এখন পারমাণবিক কথাবার্তা যেহেতু শুরু হয়েছে, পারমাণবিক আলোচনা যেহেতু বাংলাদেশে শুরু হয়েছে, আপনারা তো খালি ইলেকট্রিসিটি দেখতেছেন, আপনারা তো খালি এই চুল্লির দিকে তাকাইতেছেন আর ইলেকট্রিসিটি দেখতেছেন, যে কবে এই চুল্লিতে রিয়াকশন শুরু হইব, এই চুল্লি থেকে বিদ্যুৎ আসবো আর আপনারা এয়ার কন্ডিশন চালায় লুঙ্গি বেড়ে ঘুমাবেন, বুঝছেন। আপনারা তো এই চিন্তায় আছেন, কিন্তু এই পারমাণবিক চুল্লির দিকে তাকে বারবার আমার চোখের সামনে শুধু একটা স্বপ্ন, মানে একটা চিন্তা খালি ঘুরপাক খাইতেছে, বুঝছেন। এটা শেয়ার না করে পারলাম না, যদিও শেয়ার করা উচিত না, কারণ আমার ভিডিও তো আমেরিকার লোকজন দেখে। ডোনাল্ড ট্রাম্পের কাছে যদি এই ভিডিও আবার কেউ দেয় তাহলে আবার আরেক বিপদ।
তাই তো আবার আরেক বিপদ, সেটা হলো এই যে বাংলাদেশে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই নিউক্লিয়ার প্ল্যান্ট ইলেকট্রিসিটি যে বানাইলো বাংলাদেশ, এটা তো আপনারা জানেন। নিউক্লিয়ার তো বুঝছেন, এখানে পারমাণবিক ব্যাপার স্যাপার আছে, এখানে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, নিউক্লিয়ার প্ল্যান্টগুলো থেকে ইউরেনিয়াম ব্যবহার করা হয়। এখন ন্যাচারালি যে ইউরেনিয়াম আমরা মাটির নিচ থেকে তুলি, যেটার আরেক নাম হলো ইয়েলো কেক, আর এখানে এই থাকে ইউরেনিয়াম থাকে কত 0.7%, জানেন তো মনে হয় আপনারা। যাই হোক, তো সেই 0.7% ইউরেনিয়াম তো কোনো কাজের না, তো এটাকে নিয়ে ল্যাবরেটরিতে যেতে হয়। ল্যাবরেটরিতে যাওয়ার পর এটার ঘষা মাজা, রান্না বান্না, তারপরে এটা ছাল বাল পরিষ্কার টরিষ্কার করে এটাকে কি করতে হয়, 3 to 5% যদি এই ইউরেনিয়াম যদি এটার ভিতরে আনতে পারেন, তাহলে এই 3 to 5% ইউরেনিয়াম আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো কি বলে এটাকে, ওই ইলেকট্রিসিটি প্ল্যান্টে আপনি ব্যবহার করতে পারবেন, যদি এই ইউরেনিয়ামকে আপনি 3.3 to 5% এনরিচ আপনি করতে পারেন। আর যদি 5% থেকে 20% পর্যন্ত এনরিচ করেন, তাহলে এটাকে বলা থেকে অ্যাডভান্স লেভেল। 5% to 20% হলো অ্যাডভান্স লেভেল। এই 5% to 20% হলো বিভিন্ন গবেষণার কাজে ব্যবহার হয়, এবং এই 5% to 20% এর উপরে হলো সারা দুনিয়ার নিষেধাজ্ঞা, যে এরপর আর আপনি ইউরেনিয়াম নিয়ে গবেষণা করতে পারবেন না। এটা এখানেই শেষ, এটার কাহিনী এখানে শেষ। কারণ হলো এই 20% to 90%, 20, 30, 40, 50 যত আগে বাড়তে থাকবেন ততই এটা কি হতে থাকবে, আরো এনরিচড হতে থাকবে, বুঝছেন। অ্যাডভান্স লেভেল থেকে ইউরেনিয়াম আর এনরিচড হতে থাকবে, এবং 90% বা তার কাছাকাছি যদি আপনি পৌঁছতে পারবেন এবং ওইটা দিয়ে পারমাণবিক বোম বানাতে পারবেন, প্রবলেমটা হয়ে গেছে হলো এইখানে। এইটাই নিয়ে আমার একটু টেনশন হইতেছে, বুঝছেন। এটা নিয়েই টেনশন হইতেছে, এবং একটা আশা এবং স্বপ্ন, মানে ভরসা, কি বলে, একটা বিশ্বাস, কেন যেন একটা কনফিডেন্স জন্মাইতেছে নিজের ভিতরে। এখন যেহেতু বাংলাদেশের কাছে এই পারমাণবিক ব্যাপার স্যাপার এসেই পড়ছে, 3 to 5% ইউরেনিয়াম তো অলরেডি আসি, যদি 3 to 5% ইউরেনিয়াম যদি না থাকতো, তাহলে তো এই রিঅ্যাক্টর আপনি চালাতে পারতেন না, ইলেকট্রিসিটি উৎপাদন। তার মানে দ্যাট মিনস উই হ্যাভ অলরেডি 5% ইউরেনিয়াম। তো এখন 5% থেকে এক কাজ করেন, বাংলাদেশে যারা পারমাণবিক গবেষণা কেন্দ্র আছে একটা বাংলাদেশে নাকি, তারা তো কি করে শুনলাম, তারা বলে সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির ধানের গবেষণা সেখানে করে। আপনারা আপাতত ধানের গবেষণা বন্ধ করেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যারা চাকরি বাকরি করেন তারা এক কাজ করেন, তারা আসেন লুঙ্গিটা খুলে ফুল প্যান্ট পরেন, বুঝছেন ভাই। পারমাণবিক গবেষণা করতে হলে তো ফুল প্যান্ট পরে আইতে হবে, আপনাদের লুঙ্গি বের হইবে না। তো যাই হোক, আসেন আইসা এই যে গবেষণা রাশিয়ানরা যা কইরা দিয়ে গেছে তো কইরা গেছে, এখন তারা থাকবে না। এই 5% পর্যন্ত তাদের লিমিটেড ছিল, যেটা দিয়ে আপনি বিদ্যুৎ বানাবেন, এরা তো যাইব গা। এরপর আপনারা 5% দিয়ে চুপে চাপে কাউরে কইবেন না, বলছেন চুপে চাপে 5% থেকে 20% বানাও, এনরিচ করো, ইউরেনিয়াম এনরিচ করো, বানাও 20% তো অ্যালাউই নাকি। তো 20% যদি অ্যালাউ হয়, তারপরে কি গোপনে লুকায় বাংলাদেশে লুকানোর অনেক জায়গা আছে। বাংলাদেশে যদি লুকায় আপনি পারমাণবিক এই সব গবেষণা করেন, কেউ খুঁজে পাবে না, কারণ অত্যন্ত জনবসতিপূর্ণ এলাকা তো, বুঝছেন। আমগো পাহাড় পর্বত লাগবেন ইরানের মতো, বুঝছেন। এই কোনো বস্তি টস্তি কোনায় কাঞ্চি থেকে যেমনি পারেন, বাট পাবলিক সেফটি ফার্স্ট, আবার আশেপাশে মানুষ মেরেন না। তো সেইখানে গিয়া লাগাও গবেষণা 20% থেকে 40 থেকে 50 থেকে 80 থেকে 90 হলে পারমাণবিক বোম, 90 হলে কি পারমাণবিক বোম। আর একটা পারমাণবিক বোম বানাবেন, কাহিনী হয়ে গেছে। ভারতের সাথে আপনাদের যত সমস্যা আছে, কত 2-4টা তো না, কয়েকশো, কয়েক হাজার না, কয়েক লাখ সমস্যা আছে। আমার সাথে ভারতের কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের সাথে আছে। গতকাল ভিডিওতে বলছিলাম কি কারণে ভারতে আপনাদের সমস্যা, তো এটা সাহস করে আজকে আর বললাম না। তো এখন কি যদি পারমাণবিক একটা বোম বানাইতে পারেন, ভারতের যে কয়েক লাখ সমস্যা আছে আপনাদের, বলছেন এক বোমই প্রবলেম সলভ, বুঝছেন, এক বোমই প্রবলেম সলভ। দেখবেন কাহিনী হয়ে গেছে। এখন ভারতের 100টা পারমাণবিক বোম যে কথা, বাংলাদেশের একটা পারমাণবিক বোম একই কথা। সিরিয়াস ভাই, বাংলাদেশের একটা পারমাণবিক বোম যা, ভারতের 100টা একই কথা, একটা বানাইলে হয়েছে। তো একটাই যদি বানান, তাই কাহিনী হয়ে গেছে, বুঝছেন। তো দেখবেন ভারত আর বাংলাদেশের মধ্যে যে পাওয়ারের যে ইমব্যালেন্স সিচুয়েশন এখন বর্তমানে রয়েছে, সেটা ব্যালেন্সড সিচুয়েশন হয়ে যাবে, বুঝছেন। এই হলো অবস্থা। এই যে নিউক্লিয়ার যতটুকু আছে আমাদের, বুঝছেন, 5% অলরেডি আছে, দেখেন টাইনা এটাকে 70-80% নেওয়া যায় কিনা, কাহিনী হয়ে যাবে। আসসালামু আলাইকুম। হ্যালো আপা, আসসালামু আলাইকুম। আপা ওই যে আপনি টিফিনের টাকা জমাইয়া যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা গড়িয়ে থুই গেলেন না, সেইটা আজকে উদ্বোধন হয়েছে। আপা এই খবরটা দেওয়ার জন্যই ফোন দিছি, যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ্য নেতৃত্বে ধরেন যে বিশ্বের মধ্যে বাংলাদেশ এই 33তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসাবে আজকে আত্মপ্রকাশ করলে, যে এটা তার একটা প্ল্যানেরই অংশ। জি, এই খবরটা দেওয়ার জন্যই ফোন দিছি। তো আছেন গাই কুশলে ভালো নাকি? জি, তাই আল্লাহ হাফেজ, পরে আবার কথা হইবে না ভাই। তো ঘটনা যেটা ঘটছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন হওয়ার পরে আওয়ামী লীগ পন্থী এবং বিএনপি পন্থী নেটিজেনদের মধ্যে এক প্রকারের বাকযুদ্ধ শুরু হয়ে গেছে, কলম যুদ্ধ, কমেন্ট যুদ্ধ শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ পন্থী নেটিজেনরা বলতে আছে যে ফ্যাসিস্ট থেকে আর্টিস্ট শেখ হাসিনার যে অবদান, এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এইটার দিয়ে বিদ্যুৎ উৎপাদন হইলে সেই সুফল বাংলার জনগণ ভোগ করবে, চাইলেই শেখ হাসিনাকে উপেক্ষা করা যায় না। আবার বিএনপি পন্থী মানুষজন বলতে আছে যে হায়,
শেখ হাসিনা তো টিফিনের টাকা জমাই হার বাপের বাড়ির জায়গা বেচিয়া হেয়ার পর হে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে, $500 কোটি যে দুর্নীতি করছে হাতে মাগো সোহে বাজে না। তো যাই হোক বাবু, যে যাই কোক, যুদ্ধ যাই করুক না কেন, এখানে শেখ হাসিনা একটা ধন্যবাদ পায় নিঃসন্দেহে, তার এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। এখন কথা হইতেছে গিয়া এই যে শেখ হাসিনা করিয়ে থুই গেছে, এটা আর দয়া না। শেখ হাসিনা একা যেই সরকারে আইবে না কেন, তারই দায়িত্ব দেশের উন্নয়ন করা, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করা। এটা প্রত্যেকটা সরকার প্রধানের, আওয়ামী লীগের, বিএনপির, XYZ সবার দায়িত্ব। এটা কোনো সরকারের দয়া না যে করছে আর দয়া মোরা বাঁচতে রয়েছি, এবং এটা জনগণের টাকাই করা, আমার টাকায় করা, আপনার টাকায় করা। এই যে পদ্মা সেতু, মেট্রো রেল, এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যত উন্নয়ন প্রকল্পগুলো সব আপনার টাকায়, আমার টাকাই করা। হ্যাঁ, এক সরকার উদ্যোগ নিয়েছে এবং সে তার দায়িত্ব পালন করছে, সে কত দূরদর্শী এটা সে প্রমাণ করছে। এখন যারা ক্ষমতায় আছে কিংবা ভবিষ্যতে যারা আইবে, তাদেরও উচিত দূরদর্শী আচরণ করা, সুদূর প্রসারী পদক্ষেপ, টেকসই উন্নয়নের দিকে ধাবিত হওয়া। ধরেন এই যে কার্ড দিতে আছে বর্তমান সরকার, এই কার্ড সুদূর প্রসারী কোনো পদক্ষেপ না, এটা টেকসই কোনো বাংলাদেশের উন্নয়ন না। কেন? ধরেন আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, বিএনপি আইছে, কিন্তু আওয়ামী লীগের উদ্যোগ না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুফল ভোগ করতে আছি বা কর্মু, পদ্মা সেতুর সুফল, মেট্রো রেলের সুফল ভোগ করতে আছি। কিন্তু যদি কার্ড চালু করে ধুই যাইতে আওয়ামী লীগ সরকার, ধরেন এই কার্ডের এখন কোনো বেল থাকতে, এখন যে কার্ডের সিস্টেম চালু করতে আছে বিএনপি, পরবর্তীতে যে বিএনপি আবার ক্ষমতায় আইবে কোনো তো গ্যারান্টি নাই, অন্য দল ক্ষমতা গ্রহণ করতে পারে। তখন এই কার্ডের কতটা আবেদন থাকবে, কতটা ভ্যালু থাকবে, এটা তো একটা বিষয়। কারণ আপনি ধরেন 33,000 কোটি টাকা খরচ হয়েছে একটা পদ্মা সেতু করতে, 44,000 কোটি টাকা অলরেডি লোন লওয়া হয়ে গেছে ব্যাংকে গনে এই বর্তমান সরকারের এই কার্ড মার হাগুতা হাতানাতা দিতে যাইয়া, মানে প্রায় 2টা পদ্মা সেতুর টাকা কার্ডেই খরচ করে ফেলাইছে। আরো সামনে তো অনেক কার্ডের কথা হে ঘোষণা দিয়ে ফেলাইছে, হ্যাঁ দিতে আরো কয় হাজার কোটি, আরো কয়টা মানে উন্নয়ন প্রকল্পের টাকা হইতে, হ্যাঁ আল্লাহ মালু। তো আমার কথা হইতেছে গিয়া যেই আউক না কেন ক্ষমতায়, সেই খাইবে, উন্নয়ন প্রকল্পের নামে খাইবে, দেশ উন্নয়নের নামে খাইবে, আগেও খাইছে পাশেও খাইবে, কিন্তু যে যতটুকুই করুক না কেন ততটুকু যাতে টেকসই হয়, সুদূর প্রসারী হয়, আচরণগুলো, সিদ্ধান্তগুলো যেন দূরদর্শী হয়, সেই দাবি আমাদের। আজকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন হলো। এর মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক যুগে প্রবেশ করলো। শুধু তাই না, এই পারমাণবিক থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে তা 60 বছর আপনার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে, এবং এর মধ্য দিয়ে পুরো বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ শক্তি ব্যবহারের 33তম দেশ হচ্ছে বাংলাদেশ। তো এই অবদানটা কার বলেন আপনারা? আমি মনে করি এই কন্ট্রিবিউশন পুরোটাই শেখ হাসিনা। As a citizen of Bangladesh, if I deny this contribution of Sheikh Hasina, then I'm an ungrateful person. So I'm really grateful to Sheikh Hasina for this nuclear power plant. কারণ শেখ হাসিনা না থাকলে এই মেগা প্রজেক্ট স্বপ্ন থাকতো, কারণ সবাই শেখ হাসিনা হতে পারবে না। স্যালুট। পাবনার ঈশ্বরদীতে রূপপুর যে বিদ্যুৎ কেন্দ্র, যেটার প্রায় 100 বছরের হিসাব, এখন এটাতে কার অবদান বেশি? আমি কাজ করি কাদের জন্য, কার কি বিষয় নিয়ে? ধরেন ব্যাংকে টাকা রাখছে মানুষ, ব্যাংকে টাকা পায় না, এই ভুক্তভোগীদের নিয়ে কথা বলি। এনআইডি কার্ডের সমস্যা, এটা নিয়ে কথা বলি। এনআইডি কার্ডের সমস্যা, ব্যাংকে টাকা রাখছে টাকা পায় না, এই সমস্যাগুলো কিন্তু সকল মানুষের, এটা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীদের না, সকলের। সেই আমজনতার সমস্যা নিয়ে আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে সোশ্যাল মিডিয়াতে কাজ করি। সেই ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা, তাদের দলের হয়ে কাজ করা আমার ভালো লাগে না, আমার সময় নাই, আমি কামলা দিয়ে চলি। কিন্তু রাজনীতির কারণে এই যে স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজকে 29 এপ্রিল 2026 বাংলাদেশের যত সকল অর্জনের পিছনে সকল রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে, আবার ব্যর্থতার পিছনে তাদের সম্পৃক্ততা আছে। সুতরাং সবকিছুর দায়ভার তাদেরকে নিতে হবে। আচ্ছা, এখন এই রূপপুর যেটা পাবনার ঈশ্বরদীতে, এখন এটার পিছনের অবদান, পত্রিকা, আজকের পত্রিকা বললাম, এখানে পত্রিকার সাংবাদিকরা তো আবার যে সরকার থাকে তারাই তেল মারে, কিছু করার নাই। তো এখানে লেখা যে 1963, 65 এবং 79 সালে বিভিন্ন সময় প্রকল্পের দলিল সরকার কর্তৃক অনুমোদিত হয়, তবে সে সময় আর্থিক ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার জন্য প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। 1995 সালে যে সরকার ছিল, তৎকালীন ওই সরকারের সময় এটার কি লেখছে, এটা 95 সালে পারমাণবিক প্রকল্প বাস্তবায়ন কমিটি বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নেয় 95। এখন মাঝখানে যে আরো অনেক বছর গেল, সেক্ষেত্রে ইউনূস সরকারের আগের সরকার ছিল, তাদের একটি কথাও এখানে লেখা হয় নাই, সাংবাদিক লিখে নাই। এখন সাংবাদিক যদি লিখে তার বাটাম দিবে, এটা কিছু করার নাই। এই মুহূর্তে যদি ইউনূস সরকার থাকতো, খালি ইউনূস লেখা থাকতো, এনে আবার দেবেন খুঁজে পেতেন না, 63 মনে পাইতেন না,
65-79 পাইতেন না। ব্যাপারটা হচ্ছে কারো অবদান কিছুটা, ধরেন একজন ব্যক্তির অন্যায় আছে সেটাও লিখবেন, তার কিছু ভালো কাজ করছে সেটাও লিখবেন। এখানে অনুপস্থিত ইউনূস সরকার এর আগের সরকারের কার্যক্রমের এটার সাথে কিছুটা তো জড়িত আছে, এটা কি আপনি অস্বীকার করার কোনো অপশন আছে? নেই। তার অন্যায় যেরকম আছে, তার এই কাজের সাথে যে সম্পৃক্ততা আছে, এটা সাংবাদিক লিখতো না, লিখেই নাই, একদম না। যদি ইউনূস সরকারও না আসতো, এই নতুন সরকারও তো আসার সম্ভাবনা ছিল না, আগের সরকারই থাকতো, তাহলে আজকের পত্রিকার পাতায় কি লেখা হইতো? তখন আবার দেখা যেত 95-এর যে কথাটা, 1995 যে সরকার ছিল তার কথাটা এখানে অনুপস্থিত থাকতো, 63, 65, 79 যে লেখাটা এটা অনুপস্থিত থাকতো, শুধু ওই সরকারের কথাই বলতো। ব্যাপারটা এরকম। মানুষ আসলে এই যে সাংবাদিকতার উপর নির্ভর করে, সংবাদ মিডিয়ার উপরে, এখানেও তথ্যটা আপডেট হয় এইভাবে। ধরেন বর্তমান যে সরকার আছে, দেশ চালাইতেছে, তাদের ব্যাপারে এই পত্রিকা, এই মিডিয়া কি লিখতো আর কি ভিডিও দিত, সব বোনাস। এখন সব উধাও, এখন খালি প্রশংসা, তেল তেল তেল। আবার যদি কোনো কারণে এই সরকারের বদলে আরেকটা সরকার আসে, এরপরে এই সরকারের কেমনে ধোয়া নিজা, সব আবার উঠে আসবে। এখন আপাতত কিচ্ছু লিখবে না, কিচ্ছু বলবে না। আবার সাংবাদিক লিখলেও তারা বাটাম দিবে, যা বেটা তুই, আমি ক্ষমতা, তুই লেখ লিখে। এই হচ্ছে দেশের সমস্যা। সাংবাদিকরা যে সরকার থেকে তাকে তেল মারে, আইন প্রশাসন তার দিকে হেলে পড়ে, সকল মিডিয়া হেলে পড়ে, সকল কিছু হেলে পড়ে, যার কারণে সে আবার অপরাধও বেশি করে। যাই হোক, বাংলাদেশের যত অর্জন, যত ব্যর্থতা, স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজকে পর্যন্ত এই যারা যারা দায়িত্ব পালন করেছেন তাদের সম্পৃক্ততা আছে, অর্জনেও আছে, ব্যর্থতাতেও আছে। আবার জনগণ, তাহলে জনগণের পয়সাই তো হয় সবকিছু নাকি? রাষ্ট্র যারা চালাইতে যায় তারা হচ্ছে ম্যানেজার, কিন্তু তারা হয়ে যায় রাষ্ট্রের মালিক ভাবে, এই জন্যই পুংরা হয়ে যায়। জনগণের কিভাবে আছে? ঋণ আইনাও যদি করে, কিস্তিও কিন্তু জনগণ দেয়। জনগণের ভ্যাট ট্যাক্সের টাকাই তো সরকারের আয়ের উৎস, সরকার তার নিজে কামাই করে না। সরকার জনগণের ভ্যাট ট্যাক্সে তার আয়ের উৎস, আর কিচ্ছু নাই, একটাই উৎস তার, সর্বোপরি জনগণ। আবার জনগণ বিভিন্ন জায়গায় ভাগাভাগি থাকে, মতের পাতের পার্থক্যের অনেক কিছু থাকে, আদর্শের। যাই হোক, সর্বশেষ আমরা যেন এমন মন মানসিকতা নিয়ে গড়ে উঠি, যার যে অবদান, ধরেন ইউনূসের অবদান নাই, এখন ইউনূসের বিরুদ্ধে সব, তারপরেও কিছু থাকতে পারে, কি কি আছে পজিটিভ একটু লেখেন। ইউনূস সরকারের আগের সরকারের অনেক কিছু ব্যর্থতা, অনেক অন্যায় এই সেই, তারপরে কিছু আছে, ওইটাও লিখেন। এই যে সরকার বর্তমান কাজ করতেছে, এদের অনেক ব্যর্থতা আছে, হ্যান তেন, এরপরেও কিছু আছে, মানে ন্যায় অন্যায় দুইটাই লিখেন। তাহলে কি হয়, মানুষ একটু পড়তে পারে যে আচ্ছা ঠিক আছে, সবই তো আছে। এখন সরকার ক্ষমতায় নাই, এখন তার সবই গেল, তার কিচ্ছু লেখা যাবে না। এই সংস্কৃতি থেকে যদি বাংলাদেশ বেরিয়ে আসতে পারে, মোটামুটি সবার অবদান, অর্জন, প্রশংসা, আবার তার অন্যায়গুলো খুব খোলামেলাভাবে হয়, তাহলে হয়তো বাংলাদেশ একদিন খুব মারাত্মকভাবে, খুব ভালোভাবে অবস্থান নেবে পৃথিবীর বুকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়ে গেছে পুরোপুরিভাবে, আনুষ্ঠানিকভাবে আজকে সেটা উদ্বোধন করা হলো। তবে এটা মানতেই হবে, শেখ হাসিনা ছাড়া এটি সম্ভব হতো না। এটার কিছু হলেও ক্রেডিট তো শেখ হাসিনাকে দেওয়াই যায়। শেখ হাসিনা কাজ করেছে, অনেক অনেক উন্নয়নমূলক কাজ করেছে, এটা মানতেই হবে, অস্বীকার করার কোনো কারণই নেই। তিনি পদ্মা সেতু করেছেন, তিনি মেট্রো রেল করেছে, তিনি টানেল তৈরি করেছে, তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে। কিন্তু ওই যে আফসোসের বিষয় হলো, তাকে দেখতে হবে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর দৃশ্য দিল্লিতে থেকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করছেন অবশ্যই সেটি কমেন্টে জানাবেন। দেশের এই অর্জন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, এটার জন্য আসলে ক্রেডিট কার? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করছেন শেখ হাসিনার অবদান ছাড়া এটি অসম্ভব ছিল? এই অবদান কাকে দিবেন আপনারা? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি, মতামতটা জানাবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।